প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক কিছু দেখেছি। ক্ষমতার লড়াই, প্রতিশোধের রাজনীতি, মামলা হামলা, হুমকি, আর আদালতের সিঁড়িতে সিঁড়িতে মানুষের যে দুর্ভাগ্য, সেটা আমরা দেখেছি। কিন্তু আজ যে ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এক স্বচ্ছ রাজনীতিবিদের গল্প। এটি আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাজনীতি এবং আমাদের সমাজের মূল্যবোধ নিয়ে একটি গভীর প্রশ্ন তুলেছে। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের একজন পরিচিত মুখ। তিনি তিনবার নির্বাচিত মেয়র ছিলেন। তিনি আর আলোচনায়, কারণ তার জামিন আবার বাতিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা? খবর অনুযায়ী উচ্চ আদালত থেকে 5টি মামলায় জামিন হওয়ার পর চেম্বার কোর্ট তার জামিন বাতিল করেছে, যা খুবই দুর্ভাগ্যজনক। এই দৃশ্যটি বাংলাদেশের মানুষের কাছে নতুন নয়, কারণ অভিযোগ উঠছে যে পদ্ধতি একসময় ইউনূস সরকার সময় দেখা গিয়েছিল, আজ সেই একই ধারা চলতে শুরু করেছে। তখনও বলা হয়েছিল, একটি মামলা থেকে জামিন পেলে আরেকটি মামলা ঠুকে দাও, একটি মামলা শেষ হওয়ার আগেই আরেকটি মামলা ঠুকে দাও। ফলাফল কি? একজন মানুষ কখনোই মুক্তভাবে দাঁড়াতে পারবে না। আইভীর ক্ষেত্রেও তাই বলছেন। 5টি মামলায় জামিন হওয়ার পর আবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই প্রশ্ন তাই এখন অনেকের মুখে, বাংলাদেশ কি একই রাজনৈতিক চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে? বাংলাদেশের রাজনীতিকে এখনো কি ইউনূস গং এরা নিয়ন্ত্রণ করতেছে? প্রিয় দর্শক, সেলিনা হায়াৎ আইভীর রাজনৈতিক পরিচয় কিন্তু সবচেয়ে আলাদা বিষয়। বাংলাদেশের রাজনীতিতে যে কয়জন সুযোগ্য মানুষ রয়েছেন, নির্লোভ মানুষ রয়েছেন, বা ক্লিন ইমেজের মানুষ রয়েছেন, তিনি তার মধ্যেও অন্যতম। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো দুর্নীতির কাছে মাথা নত করেননি। এবং এই সে আইভী যিনি তার নিজের দলীয় শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের মেয়র হয়েছিলেন। তিনি নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানকে পরাজিত করে মেয়র হয়েছিলেন, এবং তার সাথে পাল্লা দিয়ে রাজনীতি করে, যেটা বাংলাদেশে এক বিরল এবং খুবই অসম্ভব ব্যাপার, যেটা তিনি সাধন করেছিলেন। শামীম ওসমানের শক্তিশালী রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যে দৃঢ়তা এবং সাহসের পরিচয় দিয়েছিলেন, নির্বাচন করেছিলেন, জয় হয়েছেন, তা এক বিরল ইতিহাসই বটে। এবং তা একবার নয়, বারবার তিনি করে দেখিয়েছেন। বাংলাদেশের বা নারায়ণগঞ্জের মানুষ জানে এবং বুঝে, আইভী হয়তো কঠোর, হয়তো স্পষ্টভাষী, কিন্তু তাকে দুর্নীতিগ্রস্ত বা প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ কেউ করতে পারবে না নারায়ণগঞ্জে। বাংলাদেশের রাজনীতিতে এমন উদাহরণ কি খুব বেশি রয়েছে, যেখানে একজন রাজনীতিবিদ নিজের দলের শক্তিশালী গডফাদারের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, যেটা আইভী করেছিল। এই কারণে অনেকের কাছে আইভী শুধু একজন মেয়র নন, তিনি একজন প্রতিশোধের এক মূর্ত প্রতীক, তিনি প্রতিবাদের এক মূর্ত প্রতীক, তিনি সাহসের এক মূর্ত প্রতীক। কিন্তু আজ সেই মানুষটি যদি বারবার মামলার জালে আটকে যায়, এই নিরীহ মানুষটাকে যখন নির্যাতন করা হয়, হয়রানি করা হয়, তখন সাধারণ মানুষের মনে সহজেই প্রশ্ন জাগে এবং সবাই সন্দিহান যে বাংলাদেশে কি সৎ রাজনীতি করা সম্ভব। আমরা সবাই জানি, বাংলাদেশের রাজনীতি হলো দুর্নীতি, স্বার্থ, তোষামোদ, এবং এই সব কিছু যেন আজকে বাংলাদেশের রাজনীতির এক অনুঘটক। কিন্তু যদি একজন তৃণমূল, একজন ক্লিন ইমেজের মানুষ, পরিষ্কার ইমেজের মানুষ বা রাজনীতিবিদকে এভাবে হয়রানির শিকার হতে হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে? কোনো ভদ্রলোক, কোনো ভালো মানুষ, কোনো নীতিমান মানুষ কি বাংলাদেশের রাজনীতিতে আসবে? কে সত্য কথা বলবে? কে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে? যদি সৎ মানুষ রাজনীতি না করতে পারেন, তাহলে রাজনীতি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাবে। এটা
দুর্বৃত্তায়নের কাছে চলে যাবে, যেটা বাংলাদেশে অলরেডি চলে গিয়েছে। আপনারা দেখেন বাংলাদেশে যখন বর্তমানে যে নির্বাচন হয়েছে, এখানে কয়টা সৎ মানুষ রয়েছে। যারা জামাত একসময় যারা সৎ ছিল, তারা আজকে বিশাল সিংহ হয়ে বাঘ হয়ে সমাজে আবির্ভূত হয়েছে। মানুষকে যে দল বাংলাদেশের 30 লক্ষ মানুষকে যে হত্যা করা হয়েছিল, তার সাথে জড়িত 3 লক্ষ মা বোনের ইজ্জত নেওয়া হয়েছিল, তারা জড়িত, তাদেরকে বাংলাদেশে আজকে সংসদে পাঠিয়েছে। তারাই বাংলাদেশকে আজকে আইন উপহার দিবে। এটা হলো বাংলাদেশের দুর্ভাগ্য। যদি বাংলাদেশের এই সৎ ন্যায়বান নীতিবান মানুষকে রাজনীতি করতে দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ একজন জঙ্গলের শাসনে পরিণত হবে, যেখানে শক্তিশালী মানুষ আইন তৈরি করবে আর দুর্বল মানুষ শুধুই আইন মেনে চলবে। যারা দুর্বৃত্ত, যারা ব্যবসায়ী, যারা সুদখোর, দুর্নীতিবাজ, কনভিক্টেড, তারাই আইন তৈরি করবে, আর নিরীহ মানুষ সে আইনের পরিণামফল ভোগ করতে হবে। তাই প্রশ্ন উঠছে, বর্তমান সরকার কি আগের সরকারের পথে হাঁটবে? যে পদ্ধতিতে সমালোচনা করা হয়েছিল, আর সে একই পদ্ধতিকে আবার ব্যবহার করা হবে? আপনারা দেখেছেন ইউনূস সরকারের সময় গত 18 বা 19 মাস কীভাবে মব করে টপ টু বটম এভরিথিং হ্যাজ বিন ডিস্ট্রয়েড। বাংলাদেশের আইনের শাসন বলতে কিছুই ছিল, জঙ্গল শাসন পরিণত করা হয়েছিল। সে একই পথটা কি এই সরকার ব্যবহার করবে, বা এই পথে কি চলবে? নাকি সত্যি একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে, যেখানে আইনের শাসন থাকবে, প্রতিশোধের রাজনীতি থাকবে না? বাংলাদেশের মানুষ শুধু একটি জিনিস দেখতে চায়, সেটা হলো ন্যায় বিচার, মানবাধিকার, সম্মানবোধ। কোনো দলের জন্য নয়, সব মানুষের জন্য সমান বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, সেলিনা তাইবির ঘটনা হয়তো একটি মামলার গল্প, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটি প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটছে? যদি সৎ মানুষ রাজনীতি করতে ভয় পায়, যদি আইনের উপর মানুষের আস্থা কমে যায়, তাহলে একটি রাষ্ট্র ধীরে ধীরে তার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলে। বাংলাদেশ আজকে সেই পথে হাঁটছে, নাকি এখনো সময় আছে ন্যায় বিচার, মানবতা এবং সত্যিকারের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার? এই প্রশ্নের উত্তর শুধু আদালতের রায় নয়, বাংলাদেশের ভবিষ্যতের মধ্যে লুকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আমরা আম জনতার পক্ষ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা ন্যায়ের শাসন চাই, মানবাধিকারের সমুন্নত চাই, গণতন্ত্র পুনরুদ্ধার চাই। আমরা চাই না কোনো নিরীহ মানুষ অযথা হয়রানির শিকার হোক। কোনো নির্লোভ রাজনীতিবিদ বা একজন সজ্জন রাজনীতিবিদ বা একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ আইবি রহমানের মতো মানুষকে হয়রানি করা হোক, হয়রানি করা হোক, নির্যাতন করা হোক। এবং আমরা দাবি করব, তার মতো ক্লিন ইমেজের মানুষদেরকে রাজনীতি পুনর্বাসন করা হোক, তাদেরকে তাদের মতো করে বাংলাদেশের জন্য অবদান রাখার সুযোগ করে দেওয়া হোক। অথবা আমরা হারিয়ে যাব এক কঠিন অন্ধকারে। আমরা সেই অন্ধকারের দিকে ধাবিত হতে চাই না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। বাই।